মুগ্ধ বলছেন? ইয়েস। আপনি কে? এটা তো তিতিরের নাম্বার। দেখুন ভাইয়া, আমি ওনার নাম জানি না। উনি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে, তাই ওনার ব্যাগ থেকে ফোনটা বের করতেই বাধ্য হয়েছি। ফোন লক করা, আর ইমার্জেন্সি কল লিস্টে কেবল আপনার নাম্বারটি পেলাম, তাই আপনাকে কল করলাম। তিতির রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে, এই সেন্টেন্সটা যথেষ্ট ছিল মুগ্ধর ভেঙে পড়ার জন্য। কিন্তু মুগ্ধ ভেঙে পড়েনি। কঠিন সময়ে স্টেবল থাকার ক্ষমতা আল্লাহকে দিয়েছে। স্বাভাবিক স্বরে বলল, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কোথায় আছেন? বনানী, চেয়ারম্যান বাড়ি। ভাই, আমার 10 থেকে 15 মিনিট লাগবে। আপনি কি ততক্ষণ একটু থাকবেন ওর পাশে? শিওর, আপনি আসুন। অফিস থেকে বের হতে হতেই মুগ্ধ চিন্তা করছিল, তিতির এখানে কি করছে? ওর বাসা, ইউনিভার্সিটি সবই তো ধানমন্ডিতে। তবে কি মুগ্ধর কাছেই এসেছিল? 15 মিনিট লাগলো মুগ্ধর অফিস থেকে আসতে। দূর থেকেই দেখতে পেল তিতিরকে। দেখা মাত্রই এক দৌড়ে চলে গেল ওর কাছে। একটা মেয়ের কোলে ওর মাথাটা রাখা। আশেপাশে কয়েকটা ছেলে আর একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে। নার্ভাস লাগছে। তিতিরকে কখনো এভাবে দেখেনিও। ওদের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, আমি মুগ্ধ। একটা ছেলে বলল, আমি শ্রাবণ, আমি আপনাকে ফোন করেছিলাম, এই যে ওনার ফোন। মুগ্ধ ফোনটা নিয়ে তিতিরের পাশে বসতেই ছেলেটি বলল, ভাইয়া, উনি পুরোপুরি সেন্সলেস হয়নি, অন্য কোনো প্রবলেম হয়েছে। তাকাতে পারছিল না, আর কথাও বলতে পারছিল না। ওনার চোখ মুখে পানি দেওয়া হয়েছে, পানি খাওয়ানো হয়েছে, কিছু বলার চেষ্টা করছিল, আমরা বুঝতে পারিনি, তারপর আর চোখ খুলিনি। ওকে, আমি ওকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইটস ওকে ব্রাদার, চোখের সামনে এরকম দেখে এতটুকু না করে পারা যায় না। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। মুগ্ধ একটা সিএনজি ডেকে তিতিরকে নিয়ে উঠল। শ্রাবণ ছেলেটা বলল, ভাইয়া, আমরা ওনার খবর পাবো কীভাবে? মুগ্ধ ওয়ালেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, থ্যাঙ্কস এগেইন। ইটস ওকে, টেক কেয়ার অফ হার। সিএনজি ছাড়তেই মুগ্ধ তিতিরকে নিজের বুকের সাথে হেলান দিয়ে শোয়ালো। তিতিরের মুখের দিকে তাকিয়ে রইল। কি বিধ্বস্ত হয়েছে চেহারা, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচটা কিছুটা কালো হয়েছে। ওর ফ্যামিলির মানুষগুলো কি এগুলো চোখে পড়ে না? তিতির একটু তাকানোর চেষ্টা করলো। 2-3 সেকেন্ড তাকিয়ে ওর চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল আবার। মুগ্ধ ওকে বুকে ঝরিয়ে ধরে বসে রইল। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল কাছের একটা ক্লিনিকে। ডাক্তার তিতিরকে দেখে বলল, ওনার প্রেশার লো হয়ে এরকম হয়েছে, আর উনি বোধহয় রাতে ঘুমায় না একদমই, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, শরীর খুব দুর্বল। তবে চিন্তা করবেন না, ওনার জ্ঞান আছে। কে হন আপনি ওনার? বয়ফ্রেন্ড। ঝগড়া হয়েছিল নাকি? না। তাহলে ওনার ডিপ্রেশনটা কিসের? অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি আমাদের সম্পর্কটা মানেনি, তাই নিয়েই বোধহয় আপসেট। বোধহয় মানে? আপনি ঠিকমতো জানেনও না। ফ্যামিলি, বয়ফ্রেন্ড সবাই মিলে কেয়ারলেস হলে তো এমন হবেই। ডক্টর, আমাদের 7-8 মাস ধরে কোনো যোগাযোগ নেই। রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিল। রাস্তার লোকজন ওর মোবাইলের ইমার্জেন্সি কল লিস্টে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করে, তখন গিয়ে আমি ওকে নিয়ে আসি। যোগাযোগ না রাখলে কি করে কেয়ার করবো বলুন? ডাক্তার কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। সে কি ভাবছে বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর বলল, আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, 2-1 ঘন্টা ঘুমালে ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, ভিটামিন, বা রেগুলার খেতে বলবেন। ইঞ্জেকশন দেওয়ার সময় একটু ব্যথা পেয়ে কুঁকড়ে গেল। একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। কোনো কথা বলতে পারল না। তিতিরের এমন নিথর দেহ আর নিস্তেজ মুখটা সহ্য করতে পারছিল না মুগ্ধ। বলল, ডক্টর, আমি ওকে নিয়ে যেতে চাচ্ছি। ওনার তো ঘুম দরকার। বাসায় গিয়ে ঘুমাবে। আচ্ছা, নিয়ে যান। পিউ দরজা খুলেই অবাক। বলল, ভাবি, ভাইয়া, ভাবিকে কোথায় পেলি? কি হয়েছে ওর? মুগ্ধ তিতিরের ঘুমন্ত মাথাটা নিজের বুকে ঠেকিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছিল। ওর হাতগুলো ঝুলছিল। এই দৃশ্যটা পিউ নিতে পারছিল না। মুগ্ধ ভেতরে ঢুকতেই পিউ আবার জিজ্ঞেস করলো, বল না, ভাবির কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে? প্রেশার লো হয়ে রাস্তায় পড়ে গেছিল। তারপর তুই পেলে কিভাবে? মুগ্ধ পুরো ঘটনা সংক্ষেপে বলল পিউকে। তারপর বলল, ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই ঘুমোচ্ছে। মুগ্ধ তিতিরকে নিজের রুমে নিয়ে গেল, শুয়ে দিল বিছানায়। পিউ গেল পেছন পেছন। মুগ্ধ পিউকে জিজ্ঞেস করলো, মা বাসায় নেই?
না। কোথায় গেছে? ইকরা আপুদের বাসায় গেছে, চলে আসবে। স্নিগ্ধ? কলেজে। কলেজ ছুটি হয়েছে 2টায়, এখন 3:30 বাজে, এখনও কলেজে কি? ভাইয়া ওদের কলেজে ক্রিকেট টুর্নামেন্ট চলছে তো তাই। ও, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাইয়া, ক্লাস আছে। যা তাহলে। ভাবিকে কি একটু পরেই বাসায় দিয়ে আসবি? ঘুম থেকে উঠলে নিয়ে আসবো। ইস, আমার ফিরতে ফিরতে রাত হবে, ওর সাথে একটু কথা বলতে পারলাম না। কথা বলে আর কি হবে, যে সারা জীবন দূরে থাকবে সে দূরেই থাক। পিউ কি বলবে, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ওর নেই। তিতিরের অবস্থা দেখে ওর নিজেরই বুকটা ফেটে যাচ্ছে। পরীর মতন মেয়েটা কেমন হয়েছে দেখতে, তার উপর বড় ভাই চুপ করেই থাকলো। মুগ্ধ বলল, ক্লাসে যা, দাঁড়িয়ে থাকতে হবে না, আমি আছি, আজ আর অফিসে যাব না। আচ্ছা ভাইয়া, তুই কি লাঞ্চ করেছিলি? নাহলে ভাত দি তোকে। করেছি। আচ্ছা যাচ্ছি, দরজাটা লাগিয়ে দে। পিউ চলে গেল। মুগ্ধ আবার এসে বসলো তিতিরের পাশে, তাকিয়ে রইল তিতিরের দিকে। বেঘুরে ঘুমাচ্ছে মেয়েটা। ঘুমের জন্য যাকে আদর করে ঘুমকুমারি ডাকতো, আজ সে নাকি প্রয়োজনীয় ঘুমটুকুও ঘুমায় না। মুগ্ধর ইচ্ছে করছে তিতিরকে বুকের মধ্যে চেপে ধরে রাখতে। আচ্ছা, এমন কোনো মন্ত্র যদি থাকতো, বুকে জাপটে ধরে মন্ত্রটা পড়লেই প্রিয়জনের সব কষ্ট দূর হয়ে যাবে, তাহলে ও আজ সারাদিন সেই মন্ত্রটা পড়ত। কত সুন্দর করে কেটে গিয়েছিল ওদের 4টা বছর, যেন স্বপ্ন। হঠাৎ করেই প্রপোজ করেছিল, আর তিতির ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছিল জড়িয়ে ধরে। তারপর থেকেই শুরু হয়েছিল এই স্বপ্নটা। সকালে যখন মুগ্ধ অফিসে যেত, তিতির তখনও ঘুমে। যেদিন ওদের সম্পর্কটা হয়েছিল তার পরের দিন সকালের ঘটনা। তিতির ঘুমিয়ে আছে, ফোনটা বেজেই চলেছে। চোখ না খুলেই ফোন হাতড়ে কোনো রকমে কানের কাছে ধরে হ্যালো বলল। সেই হ্যালোটা মুগ্ধর বুকে একটা ফুলের টোকা দিয়েছিল। মুগ্ধ বলল, আবার ঘুম ঘুমরি এখনো ঘুমোচ্ছে? আমার স্কুল কলেজ সব সকালে ছিল, ঘুমোতে পারিনি, প্লিজ ঘুমোতে দাও না। আবার সেই ঘুম মাখানো কণ্ঠস্বর। সবগুলো শব্দ যেন একটার সাথে আর একটা ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছে। বেশ লাগছে শুনতে। বান্দরবনে যখন ওকে রেমাকৃতে সূর্যোদয় দেখাতে নিয়ে যাবে বলে ঘুম থেকে ওঠাচ্ছিল, তখনও এভাবেই কথা বলেছিল তিতির। কিন্তু এখন একটু অন্যরকম লাগছে কেন? বয়ফ্রেন্ড হয়ে গেছে বলে বেশি আহ্লাদ করছে নাকি? তারপর আচমকাই মুগ্ধর খেয়াল হলো তিতির ওকে তুমি করে বলছে। এটাই ডিফারেন্স। বাহ, ওর মুখে আপনি তুমি সবই কেন এত ভালো লাগে? মুগ্ধ বলল, এত সিলেক্টিভলি কথা বললে কিন্তু তোমার ঘরে চলে আসবো। আচ্ছা আসো। মুগ্ধর হাসি পেল। ও কি ঘুমের ঘোর থেকে কথা বলছে এখনো? তা না হলে তো এ ধরনের রিপ্লাই না দিয়ে উল্টো লজ্জা পেত। মুগ্ধ বলল, আসলে কিন্তু মুগ্ধ কিছু বলার আগেই তিতির বলল, আদর দিতে হবে কপালে, বান্দরবানের মতো না, বান্দরবানের মতো করে। কিন্তু আমি উঠবো না। আসলে কিন্তু ওরে দুষ্টতা, তুমি জেগেছিলে? হ্যাঁ তো, আমি তোমার কোলে চড়ার জন্য ঘুমের ভান করেছিলাম। ফাজিল মেয়ে, যাও, তোমাকে আর কোলেই নেব না। তিতির নগদ কান্না করে দিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে সারা জীবন কোলে নিবা। আমার ফ্রেন্ডরা ঠিকই বলেছিল, ছেলেরা বয়ফ্রেন্ড হওয়ার পর বদলে যায়। কান্না শুনে মুগ্ধ ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, আরে না পাগলি, নেব নেব। না নিবা না, আমি বুঝে গেছি, প্রমাণ তো পেয়েই গেছি। কাল সন্ধ্যায় কোলে চড়ার লোভেই তো আমি তোমাকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমাদের নিউবার্ন রিলেশনশিপ সেলিব্রেট করবে, কিন্তু তুমি করনি। ফোন নাম্বার নিয়ে ভেগে গেছো। এখন আমার কি হবে? মুগ্ধ হাসতে হাসতে কুটি কুটি হলো। তিতির বলল, আমি কাঁদছি আর তুমি হাসছো, তুমি পচা। সরি বাবা, তুমি কান্না করো না প্লিজ। সত্যি আমার এমনটা ইচ্ছে করছিল। আই সোয়ার, যদি এটা তোমার বাসার সামনে না হয় অন্য কোনো যে কোনো জায়গা হতো না, আমি এটাই করতাম। দেখো নি, বান্দরবনে আমি তোমাকে কারণে অকারণে কতবার কোলে নিয়েছি। কোলে নিতে তো আমার ভালোই লাগে, কিন্তু কাল আমার ভয় করছিল যদি তোমার বাসার কেউ দেখে ফেলে। তিতির কাঁদতে কাঁদতেই বলল, না 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 না, এসব কথাই আমি ভুলবো না। আচ্ছা যাও, আমাদের বিয়ের পর যখন তোমাকে বাসায় নিয়ে আসবো তখন গাড়ি থেকে নামিয়ে আর এক পা হাঁটাবো না তোমাকে। যত উপরেই হোক না কেন তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে নিয়ে যাব। প্রমিস?
প্রমিস। যদি আমি মোটা হয়ে যাই তবু নেবে? হ্যাঁ নেবো। আমার তিতির পাখিকে নেবো না তো কাকে নেবো বলো? কেন, তোমার বেবিদের নেবে না? কালকেই না বললে বেবিদের তুমি কোলে কোলে রাখবে, আমাকে নিতে হবে না? দুজনকে নাকি একসাথে কোলে নিতে পারবে? মুগ্ধ হেসে বলল, ওদেরকেও নেবো, কিন্তু দুটার পরের গুলোকে তোমার নিতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। আচ্ছা, কিন্তু ওদের যখন নেবে তখন কি আবার আমাকে কোলে নেওয়া বন্ধ করে দেবে? না তো, আমার তিতির পাখিকে তো আমি সারা জীবন করে নেব, কিন্তু বেবিরা যখন ছোট থাকবে, হাঁটতে পারবে না, ততদিন তো কোলেই রাখতে হবে, তাই না? তো তখন হয়তো তোমাকে একটু কম নিতে পারবো। তাহলে তখন আমিই ওদের কোলে নিব আর তুমি আমাকে কোলে নিও। মুগ্ধ বলল, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খুশি থাকবে তো? খুব। আচ্ছা বাবাই, এখন বলো তো, আমার কুমারীর ঘুমটা কেন এত তাড়াতাড়ি ভাঙালাম? কেন? অফিসে যাওয়ার আগে মুখটা না দেখে যাই কি করে বলো তো? কিন্তু আমি তো এখন বের হতে পারবো না। বের হতে হবে না, তুমি শুধু বারান্দায় আসো, আমি তোমার বাসার সামনেই আছি, পুরোপুরি সামনে না, একটু সাইড লেফটে। তিতির লাফ দিয়ে উঠে পড়ল, দৌড়ে গেল বারান্দায়। মুগ্ধ দাঁড়িয়ে আছে অপোজিটের ফুটপাতে, ফুল ফর্মাল, গ্রে কালারের শার্ট, ব্ল্যাক প্যান্টের সাথে ইন করা, ব্ল্যাক টাই, সানগ্লাস, কানে ফোন। এই প্রথম ওকে ফর্মাল দেখছে। উফ, এত মারাত্মক লাগছে মুগ্ধকে। ওকে দেখে সানগ্লাসটা খুলে হাসলো। মুগ্ধ তিতিরকে দেখছিল মুগ্ধ চোখে। হোয়াইট স্লিভলেস টি শার্ট পরে আছে, চুলগুলো মারাত্মকভাবে এলোমেলো, চোখে ঘুম, কানে ফোন। মুগ্ধকে দেখেই হাসলো। মুগ্ধ বলল, ম্যাম আপনি এলোমেলো চুলে আমার সামনে দয়া করে আসবেন না, আমার প্রবলেম হয়। কি প্রবলেম? ভুলে গিয়েছিলাম, তোমাকে তো আবার সব ডিরেক্টলি বলতে হয়। আচ্ছা পরে বলবো, আজ বেশি সময় নেই। আচ্ছা থাক, এখনই শোনো, এলো চুলে তোমাকে অনেক আবেদনময়ী লাগে। আবেদনময়ী মানে যেন কি? আমি বাংলায় একটু উইক আছি। রে, অনেক অ্যাট্রাকটিভ লাগে। যতই চাইলাম এই ওয়ার্ডগুলো স্কিপ করবো, তুমি বলেই ছাড়লে। কি লজ্জাটাই যে তিতির পেয়েছিল, আর কোনো কথা বলতে পারেনি। তারপর দুপুর 12টায় ফোন করে বলল, এই, আপনি কি সকালে আমার বাসার সামনে এসেছিলেন নাকি আমি স্বপ্নে দেখেছি? কল লিস্টে দেখলাম 20 মিনিটের মতো কথা বলেছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। স্বপ্ন না, গিয়েছিলাম। অফিসে আসার আগে বইয়ের মুখটা একবার দেখে না আসলে কি হয়? আজ তো ক্লাসও আছে, ফিরতে ফিরতে রাত। ও, আমি কি খুব উল্টাপাল্টা কিছু বলেছি? আসলে ঘুমের ঘোরে আমি অনেক হেজে বেজে বকি। মুগ্ধ হাসলো, তারপর বলল, না, উল্টো পাল্টা কিছু বলনি, যা বলেছো ভালোই বলেছো। মনে না থাকলে আমি রাতে ফিরে তোমাকে বলবো। আচ্ছা, অফিসে থাকতে ফোন করা যাবে না? যাবে, বাট অনেকক্ষণ কথা বলা যাবে না। আমি তোমাকে লাঞ্চ টাইমে ফোন করব, এখন রাখি। আচ্ছা। রাতে বাসায় ফিরে সব বলতেই তিতির খুব লজ্জা পাচ্ছিল আর অস্বীকার করছিল যে ও এসব বলেনি। মুগ্ধ তাতেও মজা পেয়েছিল। তিতিরের সব খুঁটিনাটি বিষয়কে ঘিরেই ছিল মুগ্ধর আনন্দ। ওদের সম্পর্ক তখন 4 মাস চলছিল। তিতির পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, প্রাইভেটে ভর্তি হয়েছে। ওদিকে মুগ্ধর মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। তখনই মুগ্ধ আগের চাকরিটা ছেড়ে এখনকার চাকরিটায় জয়েন করেছিল। আগের অফিস ধানমন্ডিতেই ছিল, এখনকারটা বনানী। ধানমন্ডি থেকে বনানী অফিস করাটা ডিফিকাল্ট লাগলেও মুগ্ধ বাসা চেঞ্জ করেনি, কারণ এখানে তিতির আছে। এখান থেকে চলে গেলে যখন তখন তিতিরের সাথে দেখা করাটা এতটাও ইজি হবে না। তখনকারই একটা দিন, মুগ্ধ কেবল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে, এমন সময় তিতিরের ফোন। হ্যালো, হ্যাঁ দিদি পাখি, বলো। বাসায় ফিরেছো? হ্যাঁ একটু আগেই। তুমি কোথায়? ভার্সিটিতে। এখনো? সন্ধ্যা হয়ে গেল তো, আবার বৃষ্টিও তো নামলো। হ্যাঁ, একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সবাই মিলে একটু সেলিব্রেট করছিলাম। এই ও আচ্ছা। শোনো না, তুমি কি অনেক টায়ার্ড? না তো, কেন তুমি জানো না তোমার বাচ্চাদের বাবা একটু টায়ার্ড হয় না? উফ, আবার শুরু হয়ে গেছে। আর রেগে যাচ্ছ কেন? বাচ্চাদের বাবাকে অন্য কাউকে বানানোর ইচ্ছে আছে নাকি? তিতির হেসে বলল, কামড় দিব কিন্তু। দাও না প্লিজ, তোমার কামড়ে অন্তত তোমার ঠোঁটের ছোঁয়াটা তো পাওয়া যায়। চুমুটুম তো আর দাও না। এই রাখলাম। কি বলতে ফোন করেছি তার শোনার নাম নেই, যত হাঙ্কি পাঙ্কি কথা বলে চলেছে। আচ্ছা সরি, বলো না কি বলবে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।
ভেজো, তবে বাসায় এসে। রাস্তা দিয়ে একা একা ভিজতে ভিজতে আসবে না একদম। তোমার সাথে ভিজতে ইচ্ছে করছে। আও, তুমি তাহলে ভার্সিটিতে থাকো, আমি আসছি। মুগ্ধ একটা রিক্সা ডেকে উঠে পড়ল। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। 10 মিনিটে রিক্সা তিতিরের ভার্সিটির সামনে গিয়ে থামতেই তিতির দৌড়ে এলো। মুগ্ধ সরে বসলো। তিতির রিক্সায় উঠতেই মুগ্ধ রিক্সাওয়ালাকে বলল, বাবা চালাও, 11 নম্বর রোডে খালি যেও না, আর যেদিকে তোমার মন চাই যাও। রিক্সা চলতে শুরু করলো। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ভিজে দুজনে চুপচুপে হয়ে গেছে। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরল। তিতির লাফিয়ে উঠল। পড়েই যাচ্ছিল, মুগ্ধ ধরে ফেলল। এত লাফালাফির কি আছে? টুসুই লাগে। ধরু, ছাড়ো না। সিরিয়াসলি? ছাড়লে খুশি হবে? সত্যি তো? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, না কিন্তু ভাবেও না, কিন্তু ওভাবেও জড়িয়ে ধরো না প্লিজ, নর্মালি ধরে রাখো। মুগ্ধর কথা মতো আলগাভাবে ধরল। তারপর তিতিরের কানের কাছে মুখ এনে বলল, আই লাভ ইউ বাবাই। জানি, আমি আজও উত্তরটা পেলাম না। সময় হলেই পাবে। মুগ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, সেই দিনটা আমি জীবিত থাকতেই দেখি আল্লাহ। তিতির মুগ্ধর হাতটা নিয়ে একটা কামড় দিল। মুগ্ধ ফিসফিস করে বলল, একদিন তো একটু চুমু দিলেও পারো, সবসময় কামড়েই দিতে হবে এমন তো কোনো কথা নেই। তিতির সে কথায় পাত্তা না দিয়ে বলল, তোমাকে না আমি একদিন নিষেধ করেছি 3/4 প্যান্ট 3/4 পরে আমার সামনে আসবে না। পরে দেখেছি কিছুই হয় না, তাই আবার পড়েছি। আর তুমি বলো, বৃষ্টিতে ভিজে একটা ফুল প্যান্ট নষ্ট করা কি ঠিক? তোমার সাথে কথা বলাটাই বৃথা। মুগ্ধ আর এই অহেতুক বিষয়ে কথা বাড়ালো না। বলল, তোমাকে কি এখন কিছুতেই বিয়ে দেবে না? না, স্টাডি শেষ হওয়ার আগে তো অসম্ভব। মা আজও বিয়ে করো বলছিল। আমার কাজিন আমাকে অনেক পছন্দ করে, ও এমনভাবে মায়ের মাথা খেয়েছে না যে মা ওকেই বিয়ে করতে বলছে। তিতির আতঙ্কিত স্বরে বলল। মানে? মুগ্ধ দেখলো তিতিরের চোখে পানি এসে পড়েছে। সেকেন্ডের মধ্যেই মুখটা লাল হয়ে গেল। মুগ্ধ ওকে এক হাতে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, কাঁদছো কেন? বলে কি আমি বিয়ে করছি নাকি? আমার উপর বিশ্বাস নেই? তিতির একটা কথাও বলল না। মুগ্ধ বলল, আমি এমনিতে ওকে পছন্দ করি না, এবার হেইট করি। তুমি না থাকলেও আমি আর যাই হোক ওকে বিয়ে করতাম না। ওর নাম কি? ইকরা। কেমন কাজিন তোমার? ফুফাতো বোন। ওর নাম্বার কি তোমার মোবাইলে প্যারা লিখে সেভ করা? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? সরি, আমি তোমার পারমিশন ছাড়া তোমার মোবাইল ধরেছিলাম আর মেসেজ পড়েছিলাম। দৌড় পাগলি, কিসের সরি? যা আমার তা তো তোমারও। আমার কোনো জিনিস ধরার জন্য তোমার পারমিশন নিতে হবে না। তাছাড়া আমার জীবনের সিক্রেট বলে কিছু নেই যা তোমার কাছে লুকোতে হবে। তিতির চুপ করে রইল। মুগ্ধ বলল, যাই হোক, বাদ দেওয়ার কথা, আসল কথা বলি। মা যখন ওকে বিয়ে করার কথা বলছিল তখন আমি মাকে তোমার কথা বলে দিয়েছি। তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো। বলার পর মা বললো, তাহলে তো হলোই, চল বিয়ে প্রপোজাল নিয়ে যাই। আমি বললাম, মা তিতির খুব বাবু একটা মেয়ে, ওর ফ্যামিলি এখনই ওকে বিয়ে দেবে না। তারপর মা কতক্ষণ আফসোস করলো, এতদিন পর মেয়ে একটা পছন্দ করেছে, তাহলে তো ছোট, আরও কত কি। বুঝছো, পিউকে ফেসবুকে তোমার ছবি পাঠিয়ে বলেছি মাকে দেখাতে। তোমার ছবি দেখে মা পুরোই পাল্টি খেলো। তিতির মন খারাপ করে বলল, পছন্দ করেনি না? তুমি যে কেন ছবি পাঠাতে গেলে? ছবিটা আমাকে আরো ছোট ছোট লাগে। কোন ছবিটা পাঠিয়েছো? যেই ছবি পাঠায় না কেন, মা ছবি দেখে বলেছে, মুগ্ধ তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস বাপ। ছোট হয়েছে তো কি হয়েছে, ওর বিয়ের বয়স হতে হতে তোকে 30-32 বছর পেরিয়ে যাবে মনে হচ্ছে। তাতে কি, পুরুষ মানুষের বয়সে আর কি আসে যায়। কথা শেষ হতেই মুগ্ধ হো হো করে হেসে দিল। তিতিরের আতঙ্ক কমেছে। ও তাকিয়ে আছে। মুগ্ধ বলল, আমার মা বুঝছো বুড়ো একটা সিনেমার ক্যারেক্টার। তার ব্যবহারে তোমার মনে হবে সে তোমারই বয়সী, একদম বাচ্চাদের মতো করে। মা আরও কি বলেছে জানো? বলেছে, আগে তোর পছন্দ করা একটা মেয়েকেও আমার ভালো লাগেনি, এই মেয়েটা একদম হীরার টুকরা। কোথায় পেলি? মা পারেও বটে। সত্যি আন্টি আমাকে পছন্দ করেছে? কি বললে? কি বলেছি? আমার মা তোমার আন্টি হয়? এক থাপ্পড় মারবো। মা বলো। তিতির মুগ্ধর আরো কাছে এসে ওরা একটা হাত জড়িয়ে ধরে বলল, এই বলো না, মা আমাকে পছন্দ করেছে? মুগ্ধ হেসে বলল, খুব। তিতির হাসলো। মুগ্ধ বলল,
এত পছন্দ করেছে যে তোমাকে নিয়ে যেতে বলেছে, সামনাসামনি দেখতে চাই। মা যেন কবে ঢাকায় আসবে? সামনের মাসে তো পিউয়ের পরীক্ষা। পরীক্ষা হয়ে গেলে পিউকে নিয়ে সবাই আসবে। আমাকে আর পিউকে নতুন বাসায় তুলে দিয়ে মা বাবা স্নিগ্ধকে নিয়ে চলে যাবে। স্নিগ্ধর পরীক্ষা পর্যন্ত বাবা মা ওখানেই থাকবে। পরীক্ষা শেষ হতে মা স্নিগ্ধকে নিয়ে পার্মানেন্টলি চলে আসবে। বাবা ট্রান্সফার পেলে আসবে, না হলে ওখানেই থাকবে। ও, তখন তুমি ধানমন্ডি ছেড়ে চলে যাবে না? তো কি, যখন বলবে তখনই বান্দা হাজির হয়ে যাবে। তিতির হেসে বলল, আমি জানি। তিতির জানো, মা বলেছিল তোমাকে চিটাগাং নিয়ে যেতে। যদি সম্ভব হতো সত্যি তোমাকে নিয়ে যেতাম। ইস, নাভাল রোডের কাঁকড়া ফ্রাই, পাতেঙ্গা রোডের বাইক রাইড, সব কিছু যেন তোমার জন্য অপেক্ষা করছে। সম্ভব না কেন? মানে সম্ভব না কেন তুমি জানো না? কেন? বাসায় কি বলে যাবে তুমি? বলবো বলবো ট্যুরে যাচ্ছি। সিরিয়াসলি? হ্যাঁ, কিন্তু এভাবে বিয়ের আগেই তোমাদের বাসায় চলে গেলে কেউ আমাকে খারাপ ভাববে না তো? কে খারাপ ভাববে? আমার মা। বললাম না আমার মা কেমন। তোমাকে ভালো লাগলে তোমার জন্য চাঁদ দিয়ে দেবে। আর বাবা? বাবার সময় কোথায় কিছু ভাবার। আর আমি বাবার সাথেও ফ্রি, নো প্রবলেম, দিদির পাখি। তাছাড়া তুমি তো আর আমার সাথে থাকবে না, পিওর সাথে থাকবে। কিন্তু তুমি সত্যি কি যেতে পারবে? পারবো। ও তাহলে পরশুই চলো। আমি তো এমনিতেই পরশু যাবো বলেছিলাম না তোমাকে? ও হ্যাঁ, আচ্ছা আমি আজ রাতেই তোমাকে কনফার্ম করছি। ওকে, আমি আমার রিক্সা এখানেই থামাও। তিতির বলল। এটা তো 10 নাম্বার। মুগ্ধ ভাড়া দিতে দিতে বলল, এত পাকনামি করো কেন? নামো রিক্সা থেকে। তিতির নামলো। মুগ্ধ তিতিরের হাত ধরে 10 নাম্বার রোডে ঢুকলো। তিতির পানিতে হাঁটবে বলে স্যান্ডেল খুলে ফেলল। তারপর স্যান্ডেলের ফিতাটা আঙুলের সাথে ঝুলিয়ে হাঁটতে হাঁটতে বলল, দেখেছো, বৃষ্টি আরো বেড়েছে। আজ বাসায় ফিরতেই ইচ্ছে করছে না। রাস্তাঘাটে মানুষজন এত কম কেন জানো? বৃষ্টির জন্য। আর তুমি কিনা বৃষ্টির জন্য বাসায় যেতে যাচ্ছ না? তিতির মুগ্ধর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোমার তো বৃষ্টি আর মুগ্ধকে একসাথে খুব ভালো লাগে। রিয়েলি? আমার এক্স গার্লফ্রেন্ডের নাম কিন্তু বৃষ্টি ছিল। তিতির অবাক চোখে তাকালো মুগ্ধর দিকে, বলল, তোমাকে বলেছি না তুমি তোমার এক্স হিস্ট্রি আমাকে শোনাতে আসবে না? আমি কোথায় বললাম? তুমি তো বললে। তিতিরের এক হাতে স্যান্ডেল আর আরেক হাতে ব্যাগ থাকায় মারতে পারল না, কিন্তু ঠিকই তেড়ে এসে কামড় দিল মুগ্ধর হাতে। মুগ্ধ তাড়াতাড়ি তিতিরকে কোলে নিয়ে হাঁটা ধরল। কয়েক পা হেঁটেই মুগ্ধ বলল, আমি তোমাকে কোলে নেবো বলেই রিক্সা ছেড়ে দিয়েছি, বুঝেছো তিতির পাখি? তিতির কিছু না বলে শুধু হাসলো। কিছু দূর যেতেই একটা পুলিশের গাড়ি দেখা গেল। ভেতর থেকে একটা পুলিশ ডাক দিল, এই যে হিরো, এটা কি সিনেমা করার জায়গা? দিস ইজ পাবলিক প্লেস। তিতির আস্তে আস্তে বলল। এই আমাকে নামিয়ে দাও। মুগ্ধ বলল। চুপ করে খালি দেখে যাও, প্রয়োজনে আমার কথায় তাল মেলাবে। মুগ্ধ গাড়িটার কাছে গিয়ে বলল, সরি স্যার, বৃষ্টিতে পা পিছলে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না, তাই কোলে করে নিয়ে যাচ্ছি। সামনেই আমাদের বাসা। পুলিশ বলল, ও আচ্ছা, যান তাহলে। থ্যাঙ্কস। মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে আবার ব্যাক করলো। গাড়িটা স্পিডে চালিয়ে চলে যেতেই ওরা দুজনে হেসে দিল। তিতির বলল, ইউ আর জিনিয়াস। তো কি, ওদের ভয় আমি তোমাকে কোল থেকে নামাবো নাকি? ধুর, ওদের পাত থেকে দেয়। বারে, এখন পার্ট নেওয়া হচ্ছে? খুব তো সরসর করছিলে। স্যার করিনি, স্যার বলে সম্বোধন করেছি, ওটা ভদ্রলোকের ভাষা। 10 নাম্বার রোড শেষ হতেই মুগ্ধ তিতিরকে নামিয়ে বলল, কিন্তু এবার নামাতেই হবে, বাকিটা আমাদের আলাদা যাওয়া উচিত। তিতির কোল থেকে নেমে দাঁড়িয়ে বলল, ধরা পড়লে খবর আছে। অনেক বেশি সাহস দেখাই আমরা। আসলে আমাদের ধানমন্ডির মধ্যেই দেখা করা উচিত না। বাসায় যাও এখন তাহলে, এত বেশি বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে। কি? তিতির মুখে কিছু বলল না। আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন নেই। স্যান্ডেল আর ব্যাগ হাত থেকে ফেলে দিল। তারপর আচমকা মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ প্রথমে ভ্যাবাচাকা খেলেও পরে সামলে নিল। তারপর নিজেও জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তিতির ওকে ছেড়ে নিচু হয়ে ব্যাগ আর স্যান্ডেল তুলে হাঁটা শুরু করলো। একবারও আর মুগ্ধর দিকে তাকালো না। মুগ্ধ পেছনে দাঁড়িয়ে দেখছিল। তিতির ব্যাগটা কাঁধের ওপরে ফেলে পেন্সিল হিলের চিকন ফিতাগুলো আঙুলে ঝুলিয়ে হেলে দুলে হাঁটতে লাগলো, যেন ওর মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই। মুগ্ধ কলাবাগান বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। 10:30 বাস ছাড়বে। সামনেই সাফি আর দোলা বসে আছে। ওরা এসেছে হেল্প করার জন্য, কারণ তিতিরকে পৌঁছে দিতে আসবে ওর বাবা এবং ভাইয়া।
তিতির বাসায় বলেছে এবারও টিওবি থেকে যাচ্ছে খাগড়াছড়ি ট্রিপে। যেহেতু তিতিরের বাবা ভাইয়া সাফি দোলাদের চেনে, তাই ওদেরকে নিয়ে এসেছে মুগ্ধ। 10টা 25 বাজে, এখনও তিতির আসছে না দেখে মুগ্ধ দোলাকে দিয়ে ফোন করালো। তিতির জানালো ও প্রায় এসে গেছে। মুগ্ধ আগে থেকেই বাসে উঠে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তিতির এসে পড়ল ওর বাবার সাথে। বাবা তিতিরকে বাসে উঠিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল বাস না ছাড়া পর্যন্ত। অগত্যা দোলা সাফিকেও বাসে উঠতে হলো। বাস ছেড়ে দেওয়ার পরও তিতিরের বাবা দাঁড়িয়েছিল। তিতির জানালা দিয়ে মুখ বের করে বলল, বাবা, তুমি রিক্সা নিয়ে বাসায় চলে যাও। হ্যাঁ যাচ্ছি। তারপর হাত নেড়ে টাটা বলল তিতির। বাবা পাশে দাঁড়িয়ে থাকা রিক্সাটায় উঠল। বাস ততক্ষণে অনেক দূরে চলে এসেছে। বাস যেই দিকে যাচ্ছে রিক্সা যাচ্ছে তার উল্টো দিকে, তাই বাবাকে এখন আর দেখা যাচ্ছে না, তবে রিক্সাটা দেখা যাচ্ছে। তবু তিতির তাকিয়েই আছে। মুগ্ধ বলল, বাস তো ছেড়ে দিয়েছে, এবার মুখটা ভেতরে আনো, হুট করে আরেকটা বাস চলে আসতে পারে। তিতির শুনল না। মুগ্ধ তিতিরের হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলো। তিতিরের চোখ ভর্তি পানি। মুগ্ধ অবাক। সে কি, কাঁদছো কেন? এতক্ষণ চোখে জমে থাকা পানিটা এক ফোঁটা পড়ল গাল বেয়ে। বলল, আমি কখনো বাবাকে মিথ্যে বলে কোথাও যাইনি। খুব ভালোবাসি বাবাকে, সব থেকে বেশি। আর আজ সেই আমি বাবাকে মিথ্যে বলে এত দূর যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে। মুগ্ধ কি বলবে বুঝতে পারল না। নিজেকে খুব অপরাধী লাগছে। তিতিরের চোখ মুছে দিয়ে হাত ধরে বলল, চলো আমরা নেমে যাই। যাওয়া লাগবে না, আমি তোমায় দিয়ে আসছি। না, আমি যাব। আরে পাগলি, আমি রাগ করে বলছি না, সত্যি বলছি। এরকম খারাপ লাগা নিয়ে গেলে কি তোমারও ভালো লাগবে বলো? আমি জানি তুমি রাগ করে বলনি, কিন্তু আমি যাব। কেন জেদ করছো? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কারণ আমার লাইফে বাবা যতটা ইম্পর্টেন্ট, তুমিও ঠিক সমান ইম্পর্টেন্ট। মুগ্ধ কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, হুমায়ুন আহমেদ স্যার বলে গেছেন কিশোরী মন বড়ই রহস্যময়। বাস শাহবাগ পৌঁছাতেই দোলা আর সাফি বিদায় নিয়ে নেমে গেল। যাত্রীবাড়ি থেকে প্যাসেঞ্জার ওঠানোর পর বাসের লাইট অফ করে দিল। আবছা আলোয় মুগ্ধ দেখল তিতির সিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ। মুগ্ধ ওকে ঘাটালো না, থাকুক কিছুক্ষণ নিজের মতো। বাস যখন কাঁচপুর ব্রিজে উঠল, তিতির তখন বাসের জানালা দিয়ে মুখ বের করে রাখল। মুগ্ধ আবার ওকে টেনে ভেতরে নিয়ে এসে বলল, এটা করো না, রিস্কি খুব। তিতির হেসে বলল, সব সময় তো করছি না, এখন একটু নদীর গন্ধ নিলাম। আবার যখন নদী পরনে তখন একটু নিব। নিতে দেবে না? তিতিরের মুখে হাসি দেখে মুগ্ধ একটু স্বস্তি পেল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধর ফোন এলো। পিউ ফোন করেছে। হ্যালো ভাইয়া, বল। তোরা রওনা হয়েছিস? হ্যাঁ, মাত্র এই কাঁচপুর ব্রিজ পার হলাম। ও, তিতির আপু তোর পাশেই না? না, পিছনে। পেছনে মানে? তোরা পাশাপাশি সিট পাসনি? যেমন প্রশ্ন ছিল তেমনই উত্তর ছিল। উফ, বাদ দে, আপুকে দে না একটু কথা বলি। কাল সকালে তো জলযন্ত্র পেয়ে যাবি, এখন আবার কথা বলে কি করবি? দে না, শুধু আমি না, আম্মুও কথা বলবে। মুগ্ধ ফোনটা কানের কাছ থেকে সরিয়ে বলল, একটু কথা বলবে? পিউ খুব করে চাইছে। তিতির বলল, আও, আবার জিজ্ঞেস কর। তিতির ফোন ধরে বলল, হ্যালো। পিউ ওপাশ থেকে বলল, ও মা, কি মিষ্টি ভয়েস গো তোমার। আমার ভাইটার আবার ডায়াবেটিস না হয়ে যায়। তিতির হাসলো। পিউ বলল, হাসিটাও সুন্দর। উফ, কখন যে তোমাকে দেখবো, আমার আর তর হয়েছে না। তিতির বলল, তোমাদের সবাইকে দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে আছে। তোমার ভাইয়া তো সবসময় তোমাদের গল্প করে। তাই? হুম। এই শোনো আপু, মা তোমার সাথে কথা বলবে নাও। তারপর হুট করে পিউ ফোনটা মায়ের হাতে দিয়ে দিল। মা ওপাশ থেকে হ্যালো বলতেই তিতির সালাম দিল। তারপর জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? মা বলল, এই তো আম্মু, ভালো আছি, কিন্তু বড্ড অস্থির লাগছে। তোমরা সেফলি আসবে, তারপর আমি শান্তি পাবো। আহা, কি অবলীলায় কথা বলছে, যেন 1000 বছরের চেনা। খুব ভালো লাগছিল তিতিরের। কথা শেষ হতেই মুগ্ধ বলল, আমার মা তোমাকে দেখার আগেই শুধু ছবি দেখেই পড়ে গেছে, শুধু তোমার সাথে কথা বলেই ফোন রেখে দিল, আমার সাথে কথাই বলতে চাইলো না। তিতির হেসে বলল, জেলাস? না,
মা যত তোমাকে পছন্দ করবে আমার তো ততই ভালো লাগবে, তাই না? তিতির আচমকা মুগ্ধকে জড়িয়ে ধরল, মুগ্ধও ধরল। পুরো বাস অন্ধকার। তিতির মুগ্ধর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি খুব হ্যাপি। মুগ্ধ তিতিরের মতো ফিসফিস করে জিজ্ঞেস করলো, কেন? তোমাকে পেয়ে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আমিও খুব হ্যাপি, লাকি অলসো তোমাকে পেয়ে। তারপর তিতির আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর মুগ্ধ আবিষ্কার করলো তিতির ঘুমিয়ে পড়েছে। নিজের মনেই হাসলো মুগ্ধ। প্রায় 1 ঘন্টা পর একটা স্পিড ব্রেকার পার হওয়ার সময় বাসটা নড়ে উঠতেই তিতিরের ঘুমটা ভাঙল। ঘুম ভাঙতেই হেসে দিল তিতির। তারপর মুগ্ধকে ছেড়ে 2 পা উঠিয়ে গুটিসুটি হয়ে নিজের সিটে মাথা রেখে মুগ্ধর দিকে ফিরে বসল। তারপর মুগ্ধর হাত ধরে বলল, একটা কথা বলবে? ইস, তিতিরের ঘুম ঘুম ভেজা ভয়েসটা কাছ থেকে কি যে সুন্দর লাগছে। ভয়েসটা যদি খাওয়া যেত মুগ্ধ এক্ষুনি খেয়ে ফেলতো। তিতির আবার হাতে নাড়া দিয়ে বলল, বলো না, বলবে? মুগ্ধ বলল, বলো কি? ইকরা কিসে পড়ে? ইউনিভার্সিটিতে। আমার সমান? না, তোমার চেয়ে অনেক বড়। মোহাম্মদ ইউনিভার্সিটিতেই পড়ে, এখন বোধহয় 2nd ইয়ার। ও আচ্ছা, ও কক্সবাজারে কি করেছিল যার জন্য তোমার কাছে মাফ চাইছিল? অনেক খারাপ একটা কাজ করেছিল। সেটা তো তোমাদের মেসেজ দেখে আমি বুঝেছি, কিন্তু কি করেছে বলো না। তুমি তো বলেছো বলবে। আমি তো বলতেই পারি, কিন্তু তুমি তো সহ্য করতে পারবে না, আর লজ্জাও পাবে। সহ্য করতে না পারার কি হলো? পারবো, বলো তো। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেও আমাকে কিস করেছে। কোথায়? ঠোঁটে। মানে? বোঝনি? তুমি করতে দিলে কেন? আমি তো ঘুমিয়েছিলাম রে বাবা, যখন টের পেয়েছি তখন তো উঠে চড় মেরেছে একটা। কিন্তু ততক্ষণে তো ও যা করার করেই ফেলেছে। না, এর পরেও করেছে। কি করেছে? তিতিরের চোখে মুখে আতঙ্ক। মুগ্ধ বলল, ও শার্ট পরা ছিল, হঠাৎ শার্টের বাটনগুলো সব খুলে ফেলেছিল। কি? আবছা আলোয় মুগ্ধর বুঝতে অসুবিধা হলো না যে তিতিরের মুখটা লাল হয়ে গেছে, চোখে পানিও এসে গেছে। পড়ার অপেক্ষা শুধু। মুগ্ধ বলল, কাঁদলে কিন্তু একটা থাপ্পড় মারবো। আমি কি তাকিয়েছিলাম নাকি ওর দিকে? আমি তো ওকে চড় মেরে ঘর থেকে বের করে দিয়েছিলাম। কক্সবাজারে এটা কি করে সম্ভব? আর কেউ ছিল না? না, সবাই মহেশখালী গিয়েছিল, আমার পা কেটে যাওয়ায় আমি যাইনি। আর ও যায়নি কি করে বলবো বলো, আমি তো ঘুমিয়েছিলাম। তিতির আর কিছু বলল না, মন খারাপ করে বসে রইল। মুগ্ধ বলল, তোমার কি মনে হয় তোমাকে মুগ্ধ বিলিয়ে দেওয়া অর্ডিনারি জিনিস হাত পেতে নেই? তাহলে মন খারাপ করছো কেন? জানি না। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনলো। তারপর বলল, তোমার মুগ্ধ তো শুধু তার তিতির পাখির উপর লোভ, অনেক লোভ জানো। তিতির মিটিমিটি হাসলো, কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর বলল, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল। অনেকদিন আগে থেকেই ভেবেছি, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। কি বলো? বান্দরবানে একটা কথা বলেছিলে, মনে আছে? ওই বান্দরবনে তো কত কথাই বলেছি, কোনটার কথা বলছো এখন? যে ইউ নেভার কিডস ইয়োর এক্স বিকজ অফ হার লিপস্টিক। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, হ্যাঁ বলেছি তো, আর এটা ট্রু। তার মানে কি, যেহেতু তোমার টোটাল 3 জনের সাথে সম্পর্ক ছিল, তাই ওকে ছাড়া তুমি বাকি 2 জনের সাথে কিস করেছো? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ করেছি, এটা তো একটা নর্মাল ব্যাপার। তোমাকেও তো কতবার করতে চেয়েছি, তুমি তো পারমিশন দাওনি। ওরা কি চাইতেই পারমিশন দিয়ে দিল? হ্যাঁ, পারমিশন লাগেনি, ওরা উদ্যোগী ছিল। আমার অবাক লাগে, তুমি কি টাইপের মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলে? সবাই তো আর তোমার মতো লাজুক লতা না। তোমার ওরকমই পছন্দ না? আমার টাইপ মেয়ে তেমন পছন্দ না। এবার মুগ্ধ একটু সিরিয়াস হয়ে বলল, তিতির, তোমার সাথে আমার সম্পর্কটা যে প্ল্যান করে হয়নি তা তো তুমি জানোই। সম্পর্কটা না করে বাঁচতাম না, তাই করেছি। 5 দিনে বুঝে গিয়েছিলাম তোমাকে ছাড়া ভালো থাকা আমার পক্ষে অসম্ভব। তোমার সাথে ওদের তুলনা করা চলে না। তুমি যেমন তেমনভাবেই আমি তোমাকে ভালোবেসেছি, তেমনভাবেই ভালোবাসতে চাই বাকিটা জীবন। আমার কি ধরনের মেয়ে পছন্দ অপছন্দ তা তুমি ভাবতেও যেও না, শুধু জেনে রেখো তোমাকে আমার পছন্দ। তিতিরের আবার উঠতে মন চাইছে, কিছু বলল না, মনে মনে উঠতে লাগলো। মুগ্ধ বলল,
অনেক সিরিয়াস সিরিয়াস কথা হয়েছে, এবার একটু তাকাও না আমার দিকে। তিতির তাকালো। মুগ্ধ তিতিরের চোখের দিকে তাকিয়ে রইল। তিতির মুগ্ধর গালে হাত রেখে বলল, তোমার দাড়িটা এখন একদম পারফেক্ট সাইজ, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। কেন যে ক্লিন সেভ করো? অফিসের জন্য। ধুর, অফিসকে বলবা এটা ফর্মাল হওয়ার নতুন স্টাইল। তাই অনেক সুন্দর লাগছে। অনেক। তাহলে একটা চুমু দাও। তিতিরের জন্য ভালোই হলো। এতক্ষণ দাড়ির দিকে তাকিয়ে তিতিরের একটা চুমু দিতে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় বলতে পারেনি। মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু ওই যে লজ্জায় পারে না। মুগ্ধ গাল বাড়িয়ে আছে, যদিও অন্ধকার আর এত রাতে সবাই ঘুমাচ্ছে। তবু তিতির আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল, তারপর মুগ্ধর বাড়িয়ে রাখা গালটাতে একটা চুমু দিল। তিতির যখন সরে যাচ্ছিল তখন মুগ্ধ তিতিরের মুখটা ধরে ইচ্ছে মতো ওর গালে গাল ঘষে দিল। তিতির ব্যথায় উহ করে উঠল। মুগ্ধ তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে বলল, আস্তে, কি সাউন্ড করছো? কি শুনলে কিভাবে জানো? বোকা মেয়ে কোথাকার। তিতির মুগ্ধর দিকে বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, দাড়ি না, যেন তার কাটা। এই কথা শুনে মুগ্ধ হেসে গড়িয়ে পড়ল। তারপর বলল, না, তোমার না দাড়ি ভালো লাগে? তিতির মুগ্ধর আরো কাছে এসে বলল, ভালো লাগে তো, এখনো লাগে। দাড়ি দিয়ে আরো যত খোঁচাই দাও না কেন, তবু ভালো লাগবে। আই জাস্ট লাভ ইট। তাই? তাহলে আরেকবার দিই। দাও। মুগ্ধ এবার তিতিরের গালে নয়, ঘাড়ে দাড়ি ঘষে দিল। তিতির ছিটকে সরে গেল। ওপাশে মুগ্ধর একটা হাত না থাকলে তিতির জানালার ওপরে পড়ে ব্যথা পেত। তিতির ঘাড়ের সেখানে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইল। ওর হার্টবিট ভয়ানকভাবে বেড়ে গেছে। চোখ বন্ধ করে দ্রুত নিঃশ্বাস ফেলছে। মুগ্ধ জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছ? তিতির আবার সেই ভেজা স্বরে বলল, না। কিন্তু মুখ তুলে তাকালো না তিতির, একইভাবে বসে রইল। মুগ্ধ ওকে বুকে টেনে নিল। তারপর তিতিরের পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি, শান্ত। এখন এত অস্থির হলে ভবিষ্যতে কি করবে? তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, আচ্ছা, তোমার কি খুব ভালো লেগেছিল? তিতির চুপ। মুগ্ধ বলল, জাস্ট সে ইয়েস অর নো। তিতির এবারেও চুপ করে রইল। মুগ্ধ বলল, আচ্ছা যাও, সহজ করে দিচ্ছি। ভালো না লাগলে তুমি আমার বুক থেকে উঠে তোমার সিটে গিয়ে বসো, আর যদি বাই চান্স ভালো লাগে তাহলে এভাবেই থাকো আমার বুকে। তিতির আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দুই হাত দিয়ে আরো শক্ত করে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ হেসে বলল, জানতাম তো। বাসের লাইট জ্বলে উঠতেই দুইজন দুইজনকে ছেড়ে যে যার সিটে চলে গেল। বাস কুমিল্লার একটা হোটেলে 20 মিনিটের ব্রেক দিল। মুগ্ধ বলল, চলো ডিনার করে আসি। আমি তো ডিনার করেই এসেছি। আমি 8টার মধ্যে ডিনার করি। ডায়েট কন্ট্রোল? ডায়েট কন্ট্রোল বলে কথা না। আসলে সবাই রাত 7টা থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করা উচিত, না হলে ক্যালোরিটা বার্ন হওয়ার সুযোগ পায় না। তুমি খাওনি? 7-8টায় আমি নাস্তা করি, 12টায় ডিনার। ঘুমানোর আগে না খেলে রাতে ক্ষুধায় আমার ঘুম আসে না। তিতির বলল, এটা কিন্তু ভালো অভ্যাস না। কেন? এত যে খায় আমার কি কোনো ভুঁড়ি আছে? তা নেই। নেই আর হবেও না, কারণ আমি যেমন খাই তেমন এক্সারসাইজও করি। না খেলে গায়ের শক্তি হবে কি করে? স্লিম মেদবিহীন থাকার জন্য কম খাওয়াটাকে আমি কখনোই প্রেফার করি না। তাহলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না, দুর্বল হয়ে যায়। কিন্তু আমি নিয়মের বাইরে একটু খেলেই মোটা হয়ে যাব। এপাশ ওপাশ সমান হয়ে ব্যাঙের মতো হব। কেন? এক্সারসাইজ করবে? এক্সারসাইজটা হয়ে ওঠে না। সকালটা তো ক্লাস করেই কেটে যায়, ক্লাস না থাকলে ঘুম। তোমার ক্লাস তো থাকে 9টায়। তার আগে এক্সারসাইজ করবে। কিভাবে? 9টায় হলেও তো 8:30টায় ঘুম থেকে উঠতে হয়। আধা ঘন্টায় রেডি হও আর ব্রেকফাস্ট করা হয়ে যায়। হ্যাঁ। এক্ষেত্রে তুমি অনেক ফাস্ট। সো ঢাকা ফিরে আসার পর ইচ্ছে মতো খাবে, খালি সুগারটা অ্যাভয়েড করবে, আর ঘুম থেকে উঠবে 7:30টায়। এক্সারসাইজ করবে 8:30 পর্যন্ত, তারপর আধা ঘন্টায় রেডি হয়ে খেয়ে দিয়ে ক্লাসে চলে যাবে। সুগার এমনিতেই অ্যাভয়েড করি, পছন্দ না, কিন্তু 7:30টায় ওঠা সম্ভব না। এমনিতে আমার ঘুম বেশি, তার উপর
এখন রাতে ফোনে কথা বলতে বলতে ঘুমাতে লেট হয়ে যায়। তাহলে রাতে বেশিক্ষণ কথা বলবো না। কেন? তোমার কি মনে হয় আমি ডায়েট কন্ট্রোল করে দুর্বল হয়ে গেছি? বান্দরবানে দেখোনি অন্য সব মেয়েদের থেকে আমি কতটা স্ট্রং ছিলাম? হ্যাঁ হয়তো আছো, বাট ডায়েট কন্ট্রোল না করলে আরো স্ট্রং থাকবে। তাছাড়া আমার বাচ্চাগুলোও তো পুষ্টি পাবে না। তিতির লজ্জা পেয়ে খামচি দিল মুগ্ধকে। মুগ্ধ বলল, ও মারছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম রে বাবা। উফ, তুমি চুপ না করলে আমি আরো মারবো। না সত্যি, কিন্তু তোমার ডায়েট কন্ট্রোল করা উচিত না। ডায়েট কন্ট্রোল না করলে মোটা হয়ে যাব। একটু মোটা তো হওয়াই উচিত। কি বলো তুমি? এই ফিগার বানানোর জন্য সব মেয়েরা হা হুতাশ করে মরে, আর তুমি কি না মোটা হতে বলছো? তোমার ফিগার ঠিক আছে, তবে গায়ে আর একটু মাংস হলে ভালো হতো। অন্যদের কথা জানি না, তবে আমার চোখে লাগতো। তাছাড়া এখন জড়িয়ে ধরলে গায়ের মধ্যে হাড়টি ঢুকে যায়। তুমি বলো, তো আমাকে জড়িয়ে ধরে মজা পাও না? সেটা তো এই কারণে যে আমার গায়ে হাড্ডির খোঁচা তোমাকে খেতে হয় না। তিতির মুগ্ধর হাতে ইচ্ছে মতো খামচাতে লাগলো। মুগ্ধ হাসতে হাসতে উঠে দাঁড়ালো। তিতিরের হাত ধরে বলল, পরে আরো মেরো, কিন্তু এখন না গেলে তো ব্রেক টাইমটুকু বাসে বাসেই কেটে চলে যাবে। চলো তো। যেতে হবে না, দাঁড়াও। এই বলে তিতির ব্যাগ থেকে একটা বক্স বের করলো। তারপর সেটা মুগ্ধর হাতে দিয়ে বলল, খাও, আমি নিজের হাতে রেঁধেছি তোমার জন্য। ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। মুগ্ধ বক্সটা খুলতেই দেখলো বিরিয়ানি রান্না করে এনেছে তিতির, সাথে কাবাব। মুগ্ধ ঘ্রাণ শুকে বলল, সিরিয়াসলি তুমি রান্না করেছো? এত সুন্দর সুঘ্রাণ। আমি রান্না করেছি বিরিয়ানি, কিন্তু এই প্রথম রান্না করলাম। ঘ্রাণ ভালো হলেও খেতে ভালো নাও হতে পারে, তাড়াহুড়োই টেস্টও করতে পারিনি। মুগ্ধ বক্সটা নিয়ে নিজের সিটে বসলো। তারপর তিতিরের দিকে তাকিয়ে বলল, তিতির, বিরিয়ানি আমার অনেক পছন্দের। জানি তো, সেজন্যই তো বিরিয়ানি রেঁধে আনলাম। মুগ্ধ হেসে বক্সে রাখা চামচটা দিয়ে খাওয়া শুরু করলো। তিতির আগ্রহে চেয়ে রইল মুগ্ধর দিকে কি বলে সেটা জানার জন্যে, কিন্তু মুগ্ধ কিছুই বলছে না, শুধু খেয়েই চলেছে। অর্ধেকটা যখন শেষ হলো তখন মুগ্ধ বলল, আরে আমি একাই খেয়ে চলেছি, তোমাকে দিচ্ছি না। কি খারাপ আমি। নাও হা করো। তিতির হাঁ করলো। মুগ্ধকে খাইয়ে দিল। তিতির খেয়ে বুঝলো বেশ ভালোই হয়েছে রান্নাটা, কিন্তু মুগ্ধ কিছু বলছে না কেন। তিতির বলল, খাবারগুলো খাচ্ছ না যে? মুগ্ধ একটা কাবাব তুলে মুখে দিল। তারপর বলল, মাছের কাবাব? বাহ, অস্থির জিনিস তো। আর একটা খেলো। তারপর বিরিয়ানি রেখে এক এক করে সবগুলো কাবাব খেলো। বলল, এই দিদির বাকি তুমি একটু নাও না। না, তুমি খাও। মুগ্ধ জোর করে একটা খাইয়ে দিল। তারপর বিরিয়ানিটা শেষ হতেই মুগ্ধ বলল, কেন? চলো বাইরে যাই, চা খাবো, ওয়াশরুমে যাবো। তিতির উঠল, হোটেলে ঢুকে ওয়াশরুমে গেল। ফিরে এসে মুগ্ধকে কোথাও পেল না। ফোনটাও তো ওয়াশরুমে যাওয়ার সময় মুগ্ধর কাছে দিয়ে গিয়েছিল। হোটেল থেকে বেরিয়ে একই কোম্পানির এতগুলো বাস দেখে মাথা ঘুরে যাচ্ছিল, কারণ ও বুঝতে পারছিল না কোনটা ওদের বাস। এখন কি হবে? আচ্ছা, ও কি ওয়াশরুম থেকে এখনো বের হয়নি? তা তো হবার কথা না। তাহলে কি কাউন্টারে গেল কিছু কিনতে? উল্টো ঘুরে দৌড় দিতে মুগ্ধর সাথে ধাক্কা লাগলো। মুগ্ধর হাতে থাকা ওয়ান টাইম কাপের 2 কাপ চা উল্টে পড়ল মুগ্ধর শার্টের বুক আর পেটের কাছটাতে। তিতির ওড়না দিয়ে মুছতে মুছতে বলল, সরি, আমি খেয়ালই করিনি। পুড়ে গেল বুঝি বুকটা? পুরো তো সেদিনই গেছে যেদিন ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরেছিলে, কিন্তু দৌড়ে কোথায় যাচ্ছিলে? তিতির খানিকটা হাঁপাচ্ছিল। বলল, আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক খুঁজছিলাম, টেনশনেই দৌড় দিয়ে ফেলেছি। কেন? আমি তোমাকে না বলেছিলাম আমি চা নেবো? আমি তো তোমাকে দেখেছিলাম বের হতে, আমি ভেবেছি তুমি সামনে থাকবে। ও, খেয়াল করিনি বোধ হয়। আচ্ছা, এই সময়ের সাথে চা নিয়ে আসি। চা নিয়ে আস্তে আস্তে বাস ছাড়ার সময় হয়ে গেল। বাসে উঠে চা খেলো ওরা। চা খাওয়া শেষ হতেই মুগ্ধ ওপর থেকে ওর ব্যাগটা নামালো। ব্যাগ থেকে একটা শার্ট বের করে পরনের শার্টটা খুলে ফেলল। তিতির হাঁ করে তাকিয়ে রইল। মুগ্ধ শার্টটা পরতে পরতে বলল, মেয়েদের অনেক সুবিধা, বুঝলে? ওরা অনেক ব্যাপার এক্সট্রা প্রিভিলেজ পায়। তিতির বলল, কখনোই না, মেয়েদের কোনো ব্যাপারই সুবিধা নেই। আছে আছে,
যেমন ধরো আমি চেঞ্জ করছি আর তুমি যে লোভাতে দৃষ্টিতে চেয়ে দেখছিলে সেই ঘটনাটা যদি উল্টো তো হতো, যেমন তুমি চেঞ্জ করছো আর আমি লোভাতে দৃষ্টিতে তাকিয়ে আছি, তাহলে আমি হয়ে যেতাম চরিত্রহীন, লুচ্চা, ব্লা ব্লা আর অনেক কিছু। ছেলেদের নামে অনেক দোষ থাকে, বাট তোমার কিন্তু কোনো দোষই হচ্ছে না। তিতির অন্যদিকে তাকিয়ে বলল, সরি, কিন্তু আমার সামনে চেঞ্জ করো না কখনো, আমার চোখ চলে যায়। মুগ্ধ ব্যাগটা আবার ওপরে উঠিয়ে রেখে বসলো। তারপর তিতিরের কাছে এসে বলল, সাবধানে থেকো, মাঝে মধ্যে চোখ কিন্তু আমারও চলে যায়, বাধা দিলেও শোনে না। তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে। ওর দুষ্টুমি মাখা হাসি দেখে তিতির খুব লজ্জা পেল। তারপর আর তাকালোই না ওর দিকে। কিছুক্ষণ পর মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনলো, বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার বউরা যে এত ভালো রান্না করতে পারে আমি সত্যি আগে বুঝিনি। তিতির মুখ তুলে চাইল মুগ্ধর দিকে, তারপর বলল, তাই সত্যি ভালো হয়েছে। হুম, আচ্ছা, সারা জীবন যদি আমি তোমাকে মজার মজার রান্না করে খাওয়াই, তুমি কি সারা জীবনই আমাকে এভাবে আদর করবে? আর কত আদর করবো। তিতির চোখ নামিয়ে মুগ্ধর বুকে মুখ গুজে চুপ করে রইল। মুগ্ধ বাসের সিটে মাথাটা এলিয়ে চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য। ঘুমিয়ে পড়েছিল। তিতিরের দিকে তাকাতেই বুঝলো ও ঘুমন্ত। রাত তখন অনেক, বাসের ম্যাক্সিমাম লোকজনই ঘুমাচ্ছে, কিন্তু তিতির যেভাবে বাঁকা হয়ে আছে পরে তো কোমর ঘাড় ব্যথা করবে। তাই মুগ্ধ ডাকলো, তিতির, এই তিতির। তিতির মাথা উঠিয়ে সেই ঘুম জড়ানো মাদকময় কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছো কেন? এভাবে শুয়ে থাকলে তোমার গা ব্যথা হয়ে যাবে, একটু এদিকে এসে যাও। পারবো না আমি, দুইটা মেয়েকে তো লিপ কিস করেছই, এখন আর আমার গা ব্যথার কথা চিন্তা করে কি হবে? মনে যে কত ব্যথা হয়েছে সেটা দূর করতে পারবে? কেন বাবা, ওরা তো আমার গার্লফ্রেন্ড ছিল রে বাবা তখন। এই যে তুমি আমার গার্লফ্রেন্ড হয়েছো, আমি তোমাকে কত আদর করি না বলো? করতেই হয় রে বাবা, এইটা নিয়ে কষ্ট পেও না। তার মানে কি তুমি আমাকে যেভাবে আদর করো ওদেরও সেভাবেই আদর করেছো? না, এতটা না, করেছি। তিতির কান্না করে দিল। তুমি এত এমন, আমি আগে বুঝিনি। তো কেমন? অনেক পচা, একদম ভালোবাসো না আমাকে। মুগ্ধ তিতিরের চোখ মুছে দিয়ে বলল, কেন বাবা এরকম কেন বলছো? আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি বোঝো না? হ্যাঁ বুঝি, খুব ভালো করে বুঝি যে আমাকে ওদের মতো অত ভালোবাসো না। আমিও তো তোমার গার্লফ্রেন্ড। কখনো আমাকে লিপ কিস করেছো? আমি তো করতে চেয়েছি, তুমি পারমিশন দাওনি। কখনো আমাকে লিপ কিস করেছো? অদ্ভুত তো, আমি লজ্জা পেয়ে না না বলি, তুমি পারমিশনের অপেক্ষা করো কেন? পারমিশন চাইলে কি আমি কখনো বলতে পারবো যে হ্যাঁ আসো আমাকে কিসি করো? মুগ্ধ খুব ভালোভাবে বুঝতে পারছে তিতির এখনো ঘুমের ঘরে থেকে এসব বলছে। হয়তো ঘুম থেকে উঠে সবটা ভুলেও যাবে, কিন্তু ওর খারাপ লাগছে। ঘুমের ঘরে তিতিরের বলা উল্টাপাল্টা কথা শুনে সবসময় ওর হাসি পায়, এখনও পাচ্ছে, কিন্তু তারপরেও মনের কোনো কোনায় কষ্টও হচ্ছে। কেন যে তিতিরকে সব বলতে গেল? ও তো একটা মেয়ে, তার উপর বাচ্চা মানুষ, ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। মুগ্ধকে চুপ থাকতে দেখে তিতির আবার বলল, দেখেছো এখনো কিচ্ছু করছো না, তুমি তোমার এক্সদেরকেই বেশি ভালোবেসেছিলে। মুগ্ধ বলল, করব, এখন তো জানলাম তোমার ইচ্ছা আছে, এখন করব, তবে আজকেই বাসের মধ্যে না। কান্নার ভাব করে তিতির বলল, কেন? ছি, বাসে কেউ কিস করে? কোনো মানুষ আছে না? ও তাই তো, বাসায় গিয়ে ওকে। জানি, বাসায় গিয়ে তুমি ভুলে যাবে। একটু বিরক্ত হয়ে কথা বলে আবার কান্নার ভাব করল। তারপর মুগ্ধকে অবাক করে দিয়ে তিতির নিজের সিটে দুই পা উঠিয়ে পা ভাঁজ করে গুটিসুটি মেরে কাত হয়ে শুয়ে পড়ল মুগ্ধর কোলে মাথা রেখে। মুগ্ধ জাস্ট হাঁ করে চেয়ে রইল। এইটুকু জায়গার মধ্যে এভাবে কি করে ঘুমানো সম্ভব সেটাই বুঝে উঠতে পারছিল না। তিতির যেভাবে শুয়েছে বাস একটু ব্রেক করলেই পড়ে যাবে। মুগ্ধ দুহাত দিয়ে ওকে নিজের কোলের মধ্যে ধরে রাখল। সত্যি ঘুমকুমারী নামটা সার্থক, নিজের মনেই হাসল মুগ্ধ। তিতির একটু আগে যখন ঘুমের ঘোরে বলেছিল কি হয়েছে, ডাকছো কেন, ইস, তখন ওর ভয়েসটা কি মারাত্মক শোনাচ্ছিল, বুকের মধ্যে লাগছিল একদম। মুগ্ধ তিতিরের মাথায় একটু হাত বুলিয়ে দিল, তারপর চেয়ে রইল ওর মুখের দিকে।
কিছুক্ষণ পরেই বাসটা একটা স্পিড ব্রেকার পার হলো আর বাসটা সামান্য নড়ে উঠল। তিতির পড়ে যাচ্ছিল, কিন্তু মুগ্ধ ধরে ফেলল। তিতির নড়ে উঠে পাশ ফিরল। কি অদ্ভুত মেয়ে, এইটুকু জায়গার মধ্যে আবার পাশ ফিরছে। হেসে ফেলল মুগ্ধ। কিন্তু তিতির শুধু পাশ ফিরলই না, মুগ্ধর কোমরও জড়িয়ে ধরল। এইখানেই শেষ নয়, ও মুগ্ধর পেটের মধ্যে মুখ গুজে ঘুমাচ্ছিল। পেটের মধ্যে গরম নিঃশ্বাস পড়ায় প্রথমে ওর সুরসুরি লাগছিল, পরে আস্তে আস্তে শুয়ে গেল। বাসের সবাই বেঘুরে ঘুমাচ্ছিল, কিন্তু মুগ্ধ এমনিতেই যেখানে বাসে ঘুমাতে পারে না, এই অবস্থায় তো অসম্ভব। এই মুহূর্তটাও কিছুতেই মিস করতে চায় না। তিতির ঘুম যখন কিছুটা ভাঙল, ও বুঝতে পারছিল না ও কোথায়, কিন্তু ঘ্রাণটা খুব চেনা। মুগ্ধ, কিন্তু মুগ্ধ এত রাতে কিভাবে এলো? লুকিয়ে লুকিয়ে? কিন্তু সেটা কিভাবে? চম্পা কি দরজা খুলে দিয়েছে? বাবা মা ভাইয়া কেউ দেখে ফেলেনি তো? এইসব প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় বাসটা একটু নড়ে উঠতেই তিতিরের মনে পড়ল ওরা বাসে করে চিটাগং যাচ্ছে, ওর হবু শ্বশুরবাড়িতে। মা, ও এভাবে মুগ্ধর পেটের মধ্যে মুখ গুজে ঘুমাচ্ছিল? ইস, জেগে উঠলে মুগ্ধ খুব খ্যাপাবে আর লজ্জা দেবে। তিতির উঠল না, ঘুমের ভান করে পড়ে রইল। মুগ্ধর পেটের লোমগুলো শার্টের ওপর দিয়ে তিতিরের চোখে মুখে লাগছিল। উফ, কি আরাম! মুগ্ধ যদি কয়েকটা বাটন খুলে দিত তাহলে এখানে প্রাণ ভরে চুমু খেত। খুব ইচ্ছে করছে। ও কি বলবে? ইস, কখনো বলতে পারবে নাও। না, আর কতক্ষণ এইভাবে শুয়ে থাকবে? মুগ্ধ নিশ্চয়ই কষ্ট হচ্ছে। কোল থেকে মাথাটা উঠাতেই ও বলল, ম্যাম, আপনার ঘুম ভাঙলো? ইস, তোমার কত কষ্ট হলো। উঠে যেতে নিল তিতির। মুগ্ধ ওকে উঠতে দিল না, নিজেই কোল থেকে উঠিয়ে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরল। তারপর বলল, কষ্ট হয়নি, থাকো, এখানে ভালো লাগছে। তুমি এতক্ষণ একা একা বোর হওনি? না, একা কোথায়, আমার ঘুমকুমারি তো ছিল আমার কাছে, খুব কাছে। একটা গান শোনাবে? এখানে? তাতে কি হয়েছে? এই যেরকম নিচু ভয়েসে কথা বলছি সেরকম ভয়েসেই গাও। গলা না খুলে গান গাইলে কি সুন্দর হয়? সুন্দর গাওয়া লাগবে না, আমি জানি তুমি ভালো গাও। একদিন খারাপ হলেও ক্ষতি নেই। মুগ্ধ গাইতে শুরু করলো। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙল মুগ্ধর। কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তিতির ওর বুকের মধ্যে ঘুমাচ্ছে। তিতিরের দিকে চোখ পড়তেই ওর রাতের পাগলামির কথা মনে পড়ে গেল। একাই হেসে ফেলল মুগ্ধ। আস্তে আস্তে আকাশটা সাদা হতে লাগলো। বাসের সামনে কয়েকজনের ঘুম ভেঙেছে। ওদের এইভাবে কেউ দেখুক আর উল্টোপাল্টা কথা বলুক তা মুগ্ধ চায় না, তাই তিতিরকে ঠেলে ওঠালো। তিতির বিরক্ত হয়ে বলল, কেন? উফ, আমি উঠতে পারবো না। এইভাবে জড়াজড়ি করে ঘুমোলে লোকে কি বলবে বলো তো? লোক নেই আছে, সারা বাস ভর্তি লোক। ওঠো না বাবা, বাসে গিয়ে আবার ঘুমিও। তিতির উঠে গিয়ে নিজের সিটে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তিতিরকে আবার ডাকলো মুগ্ধ। তিতির ভাই, কি ওঠো, তোমার শ্বশুরবাড়ি চলে এসেছি। তিতির ঘুমের ঘরে মাথা উঁচু করে বলল, কোথায়? ওই যে দেখো, চিটাগাং গেট চলে এসেছে, আর কিছুক্ষণ পরই নামবো। ততক্ষণে তুমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও, চোখে মুখে পানি লাগিয়ে ঘুম কাটাও। ধুর, লাগবে না, চলো তো তাড়াতাড়ি বাসায় যাই। মুগ্ধ হেসে ফেলল। সারা রাত ঘুমিয়েও ঘুম কাটে না। কি অদ্ভুত! বাস থেকে নেমে মুগ্ধ যখন সিএনজি ঠিক করছে, তিতির তখন বোতলের পানি দিয়ে মুখটা ধুয়ে নিল। সিএনজিতে উঠেই তিতির বলল, এই আমার নার্ভাস লাগছে। কেন? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, নার্ভাস লাগবে না? মুগ্ধ তিতিরের কাছে এসে ফিস ফিস করে বলল, যদি গিয়ে দেখো বাসে কেউ নাই? মানে যদি গিয়ে দেখো বাসে কেউ নেই, শুধু তুমি আর আমি? অপেক্ষা করব, কেউ নেই তো কি হয়েছে, চলে আসবে। আর যদি না আসে? তিতির বিরক্ত হয়ে বলল, রহস্য করবে না তো, অসহ্য। এমনিতেই নার্ভাস লাগছে, তার উপর উনি আসছে ওনার রহস্যের ঝুলি নিয়ে। মুগ্ধ কিছু বলল না, একা একা হাসতে লাগলো। মুগ্ধর হাসি দেখে তিতিরের গা জ্বলে যাচ্ছিল। সিএনজি কয়েকবার ডানে বায়ে গিয়ে শেষ পর্যন্ত বামে মোড় নিয়ে যেখানে থামলো, জায়গাটা শহরের বাইরে। তার ডান পাশে ছিল একটা চা বাগান, বাম পাশে একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে। তিতির বলল, জায়গাটা অসাধারণ। তিতির নিজের ব্যাগটা উঠাতে যাচ্ছিল। মুগ্ধ বলল, আমাকে দাও। আমি পারবো। যখন নিজের ব্যাগ টেনেছো তখন তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না, আমিও কিছু বলিনি, কিন্তু এখন তো আমি তোমার ব্যাগটাকে টানতে দেবো না।
থার্ড ফোর্থ বাচ্চাদের টানার জন্য শক্তি সঞ্চয় করে রাখো। তিতির আর কিছু বলল না। এই পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মুগ্ধ তেমন কিছুই আনেনি, ছোট্ট একটা ব্যাগ কাঁধে। তিতিরের ব্যাগটাও সেটার উপরে নিয়ে নিল। ওই রাস্তায় উঠতেই তিতির বলল, এত উঁচু কেন রাস্তাটা? আর সিএনজিটা ছাড়লে কেন? কত দূর হাঁটতে হবে? হাঁটছি বা কেন? এদিক দিয়েই তো তোমার বাসায় যেতে হবে। এতগুলো প্রশ্ন? এদিক দিয়েই তো তোমার বাসায় যেতে হবে। এ কথা বলে তিতির আবার হাঁটা ধরল। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে বলল, আরে রাগ করছো কেন? তিতির থামছিল না। মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে নিল। তিতিরের রাগ উধাও। তারপর হাঁটতে হাঁটতে মুগ্ধ বলল, রাস্তাটা এত উঁচু কারণ আমরা একটা টিলার ওপর উঠছি। থাক, বলতে হবে না। টিলা মানে জানি কি? টিলা, টিভি, এগুলো আমি বুঝি না। ঢিবি বলে সামান্য উঁচু জায়গাকে, টিলা বলে ছোট পাহাড়কে, মাঝারিগুলো মেইনলি পাহাড়, আর নীলগিরিটাই উঁচুগুলোকে বলে পর্বত। তোমার দেখি বাংলা ভোকাবুলারিতে ব্যাপক সমস্যা। আমার বাচ্চাগুলোকে কি শেখাবে গো? তিতির একটা চিমটি দিল মুগ্ধকে। তারপর বলল, তোমার বাচ্চাদের তুমি শেখাবে, আমার অত দায় পড়েনি। মুগ্ধ হেসে বলল, কত কিছু দায় যে পড়বে এখন, কি বুঝবে সুন্দরী? তিতির বলল, মানে? মানে কিছু না। আগে তোমার আগের প্রশ্নের উত্তর দিইনি। সিএনজি ছেড়ে দিয়েছি কারণ এখানকার সিএনজি বান্দরবনের মতো তেলে চলে না, গ্যাসে চলে। যদিও প্রবলেম হয় না, তবু এইটুকুর জন্য আমি রিস্ক নিতে চাই না। বেশি হাঁটতে হবে না, সামান্য একটু। আর হ্যাঁ, এদিক দিয়ে আমার বাসায় যেতে হবে। এই টিলার ওপরেই আমার বাসা। সিরিয়াসলি? এত সুন্দর জায়গায় তোমার বাসা? তো প্রকৃতি প্রেম কি এমনি এমনি হয়েছে? ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। সুন্দরও দেখেছো কি? আগে ওপরে উঠি। ওপরে উঠে মুগ্ধ যেখানে তিতিরকে কোল থেকে নামালো তার সামনেই একটা গেট। গেটটা লাগানো। মুগ্ধ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, 5 মিনিট ওয়েট করো। তারপর গেট বেয়ে তরতর করে ওপরে উঠে ওপাশে চলে গেল। ভেতর থেকে লাগানো গেটটা খুলে বলল, আসুন বেগম, শ্বশুর বাড়িতে আপনাকে সুস্বাগতম। তিতির হেসে ব্যাগগুলো ওঠাতে যাচ্ছিল। মুগ্ধ বলল, অপরাধবোধ মার্জনা করবেন বেগম, এগুলো আনার জন্য এই বান্দা এখনো জীবিত রয়েছে। আপনি আপনার স্বর্ণ পত্রগুলো রেখে এই বাড়ি থেকে ধন্য করুন। তিতির হাসি মুখে ভেতরে ঢুকলো। ও খুব এক্সাইটেড। মুগ্ধ বেরিয়ে ব্যাগগুলো নিয়ে আসলো। তারপর বলল, চলো। গেটের ভেতর লম্বা একটা রাস্তা, দুই পাশে অসংখ্য গাছ। সব চেনেও না তিতির। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে ছোট্ট একটা দোতলা বাসা। বিল্ডিংয়ের কাছাকাছি দুটো গাছ, মাঝখানে একটা হ্যামাক ঝোলানো। অপোজিটের একটা গাছের ডালে দড়িতে কাঠ বেঁধে একটা দোলনা বানানো হয়েছে। ছাদে একটা কবুতরের বাসাও দেখা যাচ্ছে। গেটের দুই পাশে লাইট, বাউন্ডারি, হ্যামাক, দোলনা, কবুতরের বাসা সব মিলিয়ে তিতিরে বুঝলো এই সব কোনো শৌখিন মানুষের কাজ। কে হতে পারে? মা, বাবা, স্নিগ্ধ, পিউ নাকি মুগ্ধ? যেই হোক, সব কিছু এত ভালো লাগলো যে ওর এইখানে স্থায়ী হয়ে যেতে ইচ্ছে করছে। মুগ্ধকে বলতে হবে, তবে এখন না, পরে। তিতির হাঁটতে হাঁটতে বলল, এটা তোমাদের নিজেদের বাসা? হ্যাঁ, দাদা বানিয়েছিল। সামনে যে চা বাগানটা দেখছো ওখানে দাদা চাকরি করতো, তখনই টিলাটা কিনে বাসা বানাই। প্রথমে এটা কাঠের ঘর ছিল, আস্তে আস্তে বিল্ডিং হয়েছে, বাট আই মিস দ্যাট উডেন হাউস। কিন্তু তুমি যে বলেছিলে তোমাদের বাড়ি চিটাগংয়ে না, বাবা চাকরির জন্য থাকে? হ্যাঁ, আমাদের বাড়ি তো কুমিল্লা, দাদা এখানে চাকরি করতো, বাসা বানিয়েছে। আস্তে আস্তে সবাই চলে এসেছে, তা বলে তো আমরা চিটাগংয়ের হয়ে গেলাম না, তাই না? ও, দাদা এখন কোথায় থাকে? দাদা দাদি কেউই বেঁচে নেই এখন। সরি না। এসো। আর শোনো, মাকে পা ধরে সালাম করতে আপত্তি নেই তো? মানে আমি জানি কারো পা ধরে সালাম করতে নেই, কিন্তু মা খুব খুশি হবে। না, আপত্তি কিসের, আমি করব। মুগ্ধ বেল বাজালো। তিতিরের প্রচণ্ড নার্ভাস লাগছিল। একটা 13-14 বছরের ছেলে বেরিয়ে এলো, বলল। মুগ্ধ বলল, মেহতাব চৌধুরী আছেন? না, উনি একটা অপারেশনে গেছেন। কোনো মেসেজ থাকলে আমাকে দিয়ে যেতে পারেন। তিতির বুঝতে পারছিল না কি হচ্ছে। মুগ্ধ বলল, আমরা কি একটু ভেতরে আসতে পারি? আসলে আমরা খুবই টায়ার্ড। আপনার পরিচয়? আমি মেহবুব চৌধুরী, মেহতাব চৌধুরীর একমাত্র বড় ছেলে। ও, আর এই সুন্দরী কিশোরীটিকে? ওনার পরিচয় তো দিলেন না। আপনি মেহেদিন চৌধুরীকে চেনেন? মেহতাব চৌধুরীর একমাত্র ছোট ছেলে। জি, চিনি। ওই কিশোরীটি তার বড় ভাবি। ছেলেটা 2 কদম সামনে এসে চোখ দুটো বড় বড় করে বলল,
ভাইয়া তুমি বিয়ে করে ফেলেছো? আম্মু যে বললো গার্লফ্রেন্ডকে নিয়ে আসছো, একা একা কেন বিয়ে করলে? আমরা কি বাধা দিতাম? এতক্ষণে মুগ্ধর মা আর পিউ চলে এলো। মা তিতিরের কাছে এসে ওর মুখটা ধরে বলল, মাশাল্লাহ, চোখ দুটো যেন ধন্য হয়ে গেল। কি মিষ্টি দেখতে তুমি মা। তিতির লজ্জা পেয়ে মাথা নিচু করলো, তারপর পা ছুঁয়ে সালাম করলো। মা ওকে জড়িয়ে ধরে বলল, কি লক্ষ্মী মেয়ে গো। স্নিগ্ধ বলল, মিষ্টি আর লক্ষ্মী হলে কি হবে? দেখে তো মনে হচ্ছে আমার চেয়েও ছোট।